সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমার সহকর্মীবৃন্দ এবং এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাস্থ্যবিধি মেনে চলছেন। হ্যাঁ, সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো, তোমরা এই মুহূর্তে খাতা কলম, প্রয়োজনীয় যন্ত্রপাতি, বিশেষ করে জ্যামিতি বক্স, এগুলো নিয়ে তোমরা সেটির সামনে বসে যাও। তো আমি আজ তোমাদের জ্যামিতির উপর একটি ক্লাস নিতে যাচ্ছি। তো যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ফেসবুকে আছেন, তাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাবো আমার এই লাইভ ক্লাসটি যেন আপনারা শেয়ার করে দেবেন, যাতে করে আমার শিক্ষার্থীরা ক্লাসগুলো দেখে উপকৃত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ তোমাদের বলেছি যে জ্যামিতির উপর আমি তোমাদের একটি ক্লাস নিতে চলেছি। তোমাদের এই জ্যামিতিটা গণিতের একটি গুরুত্বপূর্ণ অংশ। তো এখান থেকে বিশেষ করে সম্পাদ্য উপপাদ্য দুটো ভাগ আছে। তো সম্পাদ্যর অংশটি নিয়ে আমি আজ তোমাদের আলোচনা করতে যাচ্ছি অষ্টম অধ্যায়ের উপরে। তো শুরুতে আমরা বোর্ডে একটু দেখে আসি। দেখো, আমরা বোর্ডে কি দেখতে পাচ্ছি। তোমরা নিশ্চয়ই একটা জ্যামিতিক চিত্র দেখতে পাচ্ছ। বলো তো এই জ্যামিতিক চিত্রটার নাম কি? তোমরা নিশ্চয়ই জানো, পূর্ববর্তী ক্লাসে তোমরা এ ধরনের চিত্রের সম্পর্কে সবাই পরিচিত আছো। হ্যাঁ, এই চিত্রটার নাম হচ্ছে চতুর্ভুজ। তো তোমরা চলো তাহলে আজ আমাদের পাঠের শিরোনামটা কি হতে পারে আমরা লিখে নিই। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছ, আমাদের আজকের পাঠের শিরোনাম হচ্ছে চতুর্ভুজ। আমরা পাঠের শিরোনামটা লিখে নিলাম। সবাই আমার সঙ্গে জ্যামিতি বক্স যন্ত্রপাতি নিয়ে আমার সঙ্গে সবাই আঁকবে। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে দয়া করে কমেন্ট করবে। তো দেখো, আমরা বোর্ডে দেখেছি আমরা জ্যামিতিক চিত্রটা, এটির নাম বলছি কি, এটির নাম হচ্ছে চতুর্ভুজ। তো এটাকে আমরা দেখি আমরা কেন চতুর্ভুজ বলেছি। দেখো, এটা আমরা যদি এটাকে বাহু মনে করি তাহলে একটা, দুইটা, তিনটা, চারটে বাহু আছে, তাই না? তাহলে দেখো, একটা চতুর্ভুজের চারটে বাহু আছে। তো আমরা সংজ্ঞা আকার যদি বলতে চাই চতুর্ভুজ কাকে বলে, তাহলে আমরা কি বলতে পারি বলতো? আমরা যদি লিখি চতুর্ভুজের সংজ্ঞা, তো তোমরা নিশ্চয়ই লিখতে পারবে চতুর্ভুজ কাকে বলে। যে চারটি বাহু দ্বারা আবদ্ধ, এটা একটা কি আছে বলতো? এটা একটা চিত্র আছে। তাহলে আমরা সংজ্ঞাটি লিখতে পারি কি, চারটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে। এখন দেখো, এই যে আমাদের চারটে বাহু আছে, আমরা যদি চিহ্নিত করি, দেখো এ বি সি ডি, আমরা যদি চিহ্নিত করি তাহলে আমরা দেখো এখানে যে চতুর্ভুজটি পাই সেটি হলো কি এ বি সি ডি। আর যে চারটে বাহু দ্বারা যে আবদ্ধ একটা ক্ষেত্র আছে, এই ক্ষেত্রটাকে কি বলি আমরা বলতো? হ্যাঁ, এই ক্ষেত্রটাকে বলি আমরা চতুর্ভুজ ক্ষেত্র। তাহলে দেখো, একটা চতুর্ভুজের কি আছে? চারটে বাহু আছে। আর কি কি আছে? আর দেখো, আমরা যদি একটু বিশ্লেষণ করি, এখানে আমরা চারটে কিন্তু কোণ পাই। আরো কি কি আছে দেখো, আরো আমরা যদি আরেকটু বিশ্লেষণ করি তাহলে দেখো আমরা আরো কিছু বৈশিষ্ট্য পাই। আমাদের যদি বিপরীত কৌণিক বিন্দুগুলো আমরা যোগ করি, দেখো এই কৌণিক বিন্দুগুলো আমরা যদি যোগ করে দিই তাহলে, হ্যাঁ, এই একটা, আর এদিক দিয়ে যদি আমরা যোগ করে দিই তাহলে কৌণিক বিন্দু বিপরীত কৌণিক বিন্দু যোগ করলে এই দুটো আমরা কি পাই বলতো? হ্যাঁ, এই দুটো হলো কর্ণ। তো দেখো, আমাদের চতুর্ভুজের কয়েকটি অংশ আমরা বিশ্লেষণ করলাম। তো কি কি পেলাম? প্রথমে পেলাম হচ্ছে বাহু, তারপরে পেলাম কোণ, তারপরে পেলাম কি কর্ণ। তো দেখো, আমাদের পাঠ্য বইয়ে আমাদের কিছু উপাত্তর কথা বলা আছে, যে কতগুলো উপাত্ত থাকলে আমরা চতুর্ভুজ আঁকতে পারি। তো আমরা একটু দেখে নিই, সে আমরা একটু কি কি উপাত্ত থাকলে আমরা চতুর্ভুজ আঁকতে পারি, আমরা একটু দেখে নিই। সবাই একটু লক্ষ্য করো, যে সকল উপাত্ত থাকলে আমরা নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে পারি তা আমরা একটু দেখে নিই আগে।
তো দেখো, প্রথমে বলা আছে যে 5টি উপাত্ত জানা থাকলে আমরা নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে পারবো। কি কি উপাত্ত দেখো, প্রথম একটা উপাত্ত হচ্ছে 4টি বাহু ও একটি কোণ যদি থাকে তাহলে আমরা চতুর্ভুজ আঁকতে পারবো। দ্বিতীয়ত আছে কি, 4টি বাহু ও একটি কর্ণ থাকলে আমরা চতুর্ভুজ আঁকতে পারবো। তৃতীয়ত কি আছে, 3টি বাহু ও 2টি কর্ণ থাকলে আমরা চতুর্ভুজ আঁকতে পারবো। চতুর্থত কি আছে, 3টি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ থাকলে আমরা নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে পারবো। এবং সর্বশেষ কি আছে, 2টি বাহু ও 3টি কোণ থাকলে আমরা চতুর্ভুজ আঁকতে পারি। তো দেখো, আমরা জেনে নিলাম যে কি কি উপাত্ত থাকলে আমরা চতুর্ভুজ আঁকতে পারি। তো আজকে আমরা প্রথম উপাত্ত অনুসরণ করে আমরা একটা চতুর্ভুজ আঁকার চেষ্টা করব, যে 4টি বাহু ও একটি কোণ থাকলে কিভাবে আমরা চতুর্ভুজটা আঁকতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আমার সঙ্গে আঁকবে এবং আমি যেভাবে তোমাদের আঁকানো শেখাবো তোমরা সেভাবে নিশ্চয়ই আঁকবে আমার সাথে, এবং আশা করছি তোমরা পুরো ক্লাসটা আমার সঙ্গে সহযোগিতা করবে। তো দেখো, আমরা প্রথমে বলেছি যে আমাদের প্রথম যে উপাত্তটা ছিল, কি ছিল বলতো? প্রথম উপাত্তটা ছিল হচ্ছে 4টি বাহু ও একটি কোণ। আমাদের প্রথম যে উপাত্তটা ছিল হচ্ছে 4টি বাহু ও একটি কোণ। তো আমরা সম্পাদ্য, এখানে বিশেষ করে কয়েকটি অংশ থাকে উপপাদ্য এবং সম্পাদ্যের। তো আমরা সম্পাদ্য যেহেতু শিখছি, তা সম্পাদ্যে যে অংশগুলো থাকে প্রথমত থাকে হচ্ছে সাধারণ নির্বাচন। যে প্রথম যে অংশটা থাকে সেটাকে বলি আমরা সাধারণ নির্বাচন। এটা আমরা অবশ্য পূর্বোক্ত শ্রেণীতে আমরা জেনে এসেছি। নির্বাচন, সাধারণ নির্বাচন। এই সাধারণ নির্বাচনটা আমাদের কি আছে, আমাদের এই প্রথম যে উপাত্তটা সেটাই আমাদের সাধারণ নির্বাচন। 4টে বাহু ও একটি কোণ। তাহলে আমরা লিখি 4টি বাহু কোন চতুর্ভুজের 4টি বাহু একটি কোণ দেওয়া আছে। তো এটা আমরা আঁকবো। কোন চতুর্ভুজের কোন চতুর্ভুজের 4টি বাহু এখানে আমরা লিখি হচ্ছে সম্পাদ্য 1। এটাকে আমরা বলছি সম্পাদ্য 1। আমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে সম্পাদ্য 1 বলে দেওয়া আছে। তাহলে আমরা লিখছি যে কোন চতুর্ভুজের 4টি বাহু ও একটি কোণ দেওয়া আছে। তো আমাদের কি করতে হবে, আমাদের চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে লিখি চতুর্ভুজটি আমাদের এখানে সবই দীর্ঘকার, বুঝলে? এখন যে চতুর্ভুজের সবই চতুর্ভুজটি আঁকতে হবে। এটা আমাদের হলো সাধারণ নির্বাচন। তো এখন আমরা ধাপ অনুযায়ী পরপর আসবো। আমাদের যে পরবর্তী যে ধাপ আছে, পরবর্তী ধাপ কি আছে, সাধারণ নির্বাচন বা বিশেষ নির্বাচন। তো বিশেষ নির্বাচন ধাপটির আগে আমাদের সাধারণত চিত্র অঙ্কন করা প্রয়োজন হয় বা চিত্র অঙ্কন করা আবশ্যক। তো এখন আমরা দেখি আমাদের যে উপাত্তগুলো দেওয়া আছে সেই উপাত্তগুলো আমরা খাতায় নিব। তো উপাত্তগুলো নিয়ে আমরা খাতায়, যেমন আমাদের 4টে বাহু নিতে হবে। 4টে বাহু হচ্ছে 4 ধরনের দৈর্ঘ্যের। আমরা প্রথমে নিয়ে নিব 4টে বাহু। এখানে নিব আমরা 4টে বাহু, বিভিন্ন দৈর্ঘ্যের 4টে বাহু নিব। একটা নিলাম, তারপরে আরেকটা নিলাম, এরপরে
আরেকটা নিলাম, আরেকটা নিলাম। এই হলো 4টে বাহু। আমাদের 4টে বাহু নেওয়া হয়ে গেল। আমরা এই 4টে বাহুকে আমরা চিহ্নিত করি, এ বি সি এবং ডি দ্বারা চিহ্নিত করি। আর কি আছে? আর দেওয়া আছে আমাদের একটা কোণ দেওয়া আছে, তা আমরা কোণটা এখানে আঁকি। আমরা এখানে কোণটা আঁকি, এখানে একটা নির্দিষ্ট কোণ আঁকি। এখানে আমাদের মাপ দেওয়া নেই, আমরা যে কোনো মাপের একটা কোণ নিয়ে নিলাম। এই কোণটা হলো হচ্ছে এক্স কোণ, এক্স কোণ নিলাম। তো এখন আমরা কি করব? আমরা লিখবো হচ্ছে বিশেষ নির্বাচন। এখানে লিখবো আমরা বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনে আমরা কি লিখবো বলো তো? হ্যাঁ, বিশেষ নির্বাচনে আমাদের সাধারণ নির্বাচনে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্য অনুসারে আমরা কিছু চিত্র নিয়ে সেই চিত্রটা আমরা বর্ণনা দিয়ে বিশেষ নির্বাচনটি লিখব। কি লিখতে পারি বলতো? হ্যাঁ, লিখবো হচ্ছে কি, দেখো, যে মনে করি কোন চতুর্ভুজের, এই কথাটি উল্লেখ করতে হবে, যে মনে করি, মনে করি, মনে করি কোন চতুর্ভুজের, কোন চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য। আমরা এই পাশে চিত্র আঁকানোর জন্য, চতুর্ভুজটা আঁকানোর জন্য আমরা জায়গা রেখে যাব এই সাধারণ নির্বাচনের পরে। মনে করি কোন চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য, 4টি না 3টি বাহুর দৈর্ঘ্য, তাই না? মনে করি কোন চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য, 4টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে কি কি দেওয়া আছে দেখি আমরা। এ বি সি ডি, এ বি সি ও ডি দেওয়া আছে। এবং দেওয়া আছে না, আরো কোণের কথা বলবো আমরা। এবং এখানে দেখো, কোণ আঁকতে গেলে দুটো বাহু দরকার হয়। তা আমরা এই এ আর বি সি ডি যে 4টা বাহু আছে, 4টা বাহুর যে কোনো 2টা বাহুর অন্তর্ভুক্ত ধরে নেব। আমরা কোন 2টা বাহুর অন্তর্ভুক্ত ধরে নেব বলো? আমরা প্রথমত বাহু 2টার অন্তর্ভুক্ত ধরে নিই, এবং এ ও বি বাহুর অন্তর্ভুক্ত এক্স কোণ দেওয়া আছে। কি করব এবার? আমাদের চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে চতুর্ভুজটি আঁকতে হবে বা আঁকি। হ্যাঁ, এভাবে আমরা লিখবো, আঁকতে হবে। এইবার দেখো, আমরা বিশেষ নির্বাচনটা শেষ করলাম। এবার আমাদের যে ধাপটি হবে সেই ধাপটি হচ্ছে অঙ্কন। এই ধাপটি হবে অঙ্কনের ধাপ। আমরা ধাপটি লিখব অঙ্কন বা অঙ্কনের বিবরণ। এইভাবে আমরা লিখবো। আমাদের বইয়ে আছে অঙ্কনের বিবরণ, আমরা বইয়ের ভাষাতেই লিখি অঙ্কনের বিবরণ। এই অঙ্কনের বিবরণ। তো এখানে আমরা সাধারণত ধাপ 1, ধাপ 2, ধাপ 3 এভাবে আমরা লিখব। এভাবে লিখলে আমাদের দেখতেও সুন্দর লাগবে এবং আমাদের পরীক্ষায় নাম্বারও ভালো আসবে। তো আমরা লিখব যে ধাপ 1, এই যে আমরা ধাপ 1, আমরা যেভাবে আমরা চিত্রটা আগাবো অঙ্কনের জন্য, আর ঠিক সেই বিবরণগুলো আমরা ধাপ অনুসারে বর্ণনা দিব। প্রথমে আমরা প্রথমে যে আমরা কাজটা করব সেই কাজটা 1 নম্বর ধাপে আমরা উল্লেখ করব। তো দেখো, প্রথমে আমরা কি করব? যে কোনো একটা রশি নেব, এটা আমাদের কোনো নির্ধারিত বা নির্দিষ্ট কোনো মাপ
দেওয়া নেই, আমরা যে কোনো মাপের একটা রশ্মি নেব। আমরা যে কোনো রশ্মি নেব। যে কোনো রশ্মি নিলাম। এই রশ্মিটার নাম আমি দিব বি ই। যে কোনো রশ্মি বি ই নিলাম। যে কোনো রশ্মি বি থেকে আমরা কি করব, আমরা এ বাহুর সমান করে আমরা অংশ কেটে নেব। তোমরা দেখি সবাই লক্ষ্য করো, কম্পাসের মাধ্যমে আমরা তোমরা পেন্সিল কম্পাস ব্যবহার করবে, ঠিক নির্দিষ্ট মাপ নিবে। তো আমরা সেই মাপ নিয়ে আমরা যে কোনো মাপ, আমরা এর মাপ নিয়ে আমরা যে কোনো রশ্মি বি থেকে এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিই। এখানে আমরা এর সমান মাপ নিয়েছি, আমরা সেই মাপটা আমি লিখে দেব। যে কোনো রশ্মি বি থেকে এর সমান বিসি অংশ কেটে নিই। তাহলে এটা লিখবো, যে কোনো রশ্মি বিই থেকে, আমরা সংক্ষেপে লিখবো কিন্তু সব বুঝিয়ে সবটাই লিখবো। যে কোনো রশ্মি বি থেকে বিসি সমান এ নি। এই ধাপ 1 লিখলাম। এবার আমরা দ্বিতীয় ধাপটা লিখব। দ্বিতীয় যে পদক্ষেপটা নিব আমরা আঁকানোর জন্য, সেটি হচ্ছে বি বিন্দুতে আমরা এই যে আমাদের একটা কোণ দেওয়া আছে, সেই কোণের সমান করে আমরা একটা কোণ আঁকবো। দেখো আমরা কিভাবে কোণের সমান কোণ আমরা আঁকতে পারি, আমরা পূর্ববর্তী ক্লাসে শিখেছি। ঠিক এরকম করে আমরা এই বিন্দুতে কোণের সমান করে কোণটা নিব। তাহলে আগে এই ব্যাসার্ধ নিলাম। এবার দেখো, এবার এই কোন মাপটা নিতে হবে বলতো? এবার যে ভিতরে মাপটা নিব, আমরা এই ভিতরে মাপটা নিই। আমরা ভিতরের এই দুই বাহুর মাঝের যে মাপটা আছে সেই মাপটা নিই। তাহলে এবার এখান থেকে আমরা সেই মাপটা নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকি, পূর্বোক্ত বৃত্তচাপের উপরে আরেকটা বৃত্তচাপ আঁকি। এই তাহলে দেখো আমরা নিয়ে নিয়েছি, আমরা দ্বিতীয় যে মাপটা নিয়ে নিয়েছি, আমরা এটা যোগ করে বর্ধিত করব। দেখো এই যে শেষোক্ত বৃত্তচাপটি পূর্বোক্ত বৃত্তচাপকে একটা বিন্দুতে ছেদ করেছে, সেই ছেদ বিন্দু আর বি বিন্দু আমরা যোগ করে বর্ধিত করি। বর্ধিত করে আমরা এখানে একটা চিহ্নিত করি, এই জায়গাটা আমরা এফ দ্বারা চিহ্নিত করি। তাহলে এখন দেখো এটা আমরা এক্স কোণের মাপ নিয়েছি, আমরা এক্স লিখে দেবো ভিতরে। তাহলে আমরা কি করলাম, দেখো আমরা লিখি যে ওই এক ধাপের সাথে আমরা ওটা লিখে যাব, যে যে কোনো রশ্মি বি থেকে বিসি সমান এ নি। বি বিন্দুতে, এবার বি বিন্দুতে আমরা কোণ এঁকেছি সিবিএফ কোণ। এই যে কোণের চিহ্ন এভাবে দেবো, সিবিএফ কোণ সমান এক্স কোণ আঁকি। এটা আমরা লিখলাম আঁকি। আচ্ছা, লিখলাম যে বি বিন্দুতে উদাত্ত এক্স কোণের সমান করে আমরা সিবিএফ কোণ আঁকি। আচ্ছা, এইবার লক্ষ্য করো, এইবার পরবর্তী যে ধাপটি সেটি হচ্ছে 2 নম্বর ধাপ। 2 নম্বর ধাপটা আমরা কি লিখবো, দেখো 2 নম্বর ধাপ হচ্ছে, দেখো আমরা অপর যে বাহু আছে বি বাহু, এক এক করে এই বাহুগুলোর মাপ নিয়ে আমরা কিভাবে আঁকবো লক্ষ্য করো। দেখো বি বাহু মাপ নিয়ে আমি এবার কি করব, এবার হচ্ছে বিএফ থেকে আমি বি বাহুর মাপ নিয়ে আমরা এই অংশটুকু কেটে নেব। তাহলে লিখি, এবার কি লিখবো, যে বিএফ থেকে বি এ এই যে অংশটা কেটে নিলাম, চিহ্ন দিই, এ দ্বারা চিহ্নিত করলাম, এই জায়গাটা এ দ্বারা চিহ্নিত করলাম, এবং কোন
বাহুর মাপে আমরা কেটে নিয়েছি সেটাও লিখলাম, বি বাহুর মাপ নিয়ে। তো বিএফ থেকে বি এ সমান বি নি। আচ্ছা, এবার লক্ষ্য করো, এবার অন্য আরো দুটা বাহু আছে। দেখো আমরা নিয়েছি এ আর বি বাহু এবং দূরত্ব কোণ এক্স নিয়েছি। আর অন্য দুইটা বাহু আছে কি বি এবং সি এবং ডি আছে। আমরা এই দুটা বাহুর মাপ নিয়েছি, এই দুটা বাহু এটাও নিয়ে নিয়েছি। আমাদের সি এবং ডি বাহু আছে, তাহলে এই দুটা বাহুর মাপ আমরা এবার নিব। এখন দেখো এ ও সি কে কেন্দ্র করে, তো আমরা সি এর মাপটা নিই আগে। সি এর মাপটা নিই, আমরা সি এর মাপটা নিলাম, নিয়ে এ কে কেন্দ্র করে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। একে কেন্দ্র করে আমরা এই বৃত্তচাপটি আঁকবো। লক্ষ্য করো, এই বৃত্তচাপটি আঁকলাম। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের আরেকটা বাহু থেকে যায়, সেই বাহুটা কি দেখো, সি বাহুর মাপ পেলাম। আমাদের আর একটা বাহু আছে ডি বাহু, ঠিক একইভাবে আমরা ডি বাহুটার মাপ নিব, নিয়ে বৃত্তচাপ আঁকবো। তো এখান থেকে আমরা ডি বাহুর মাপটা নিয়ে নিই এবং এটাকে সি কে কেন্দ্র করে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো। পূর্বোক্ত বৃত্তচাপের উপর আরেকটা বৃত্তচাপ আঁকবো, ঠিক এভাবে। তো দেখো এবার আমরা কি করছি, আমরা করেছি হচ্ছে এ ও সি কে কেন্দ্র করে, এ কে কেন্দ্র করে সি এর সন্ধানের জন্য একটা বৃত্ত রেখেছি, আবার সি কে কেন্দ্র করে ডি এর সন্ধানের জন্য আরেকটা বৃত্ত রেখেছি। এখন এই বৃত্তচাপ দুইটা কোথায় রেখেছি আমরা সেটাও নির্দিষ্ট করে বলবো, যে এটা এ বি সি, এই যে কোণ, এই দুই বাহুর অভ্যন্তরে, এ বি সি কোণের অভ্যন্তরে আমরা বৃত্তচাপ দুটো রেখেছি, এটা অবশ্যই আমরা উল্লেখ করব। তো বৃত্তচাপ দুইটা পরস্পর একটা বিন্দু ছেদ করেছে, এই ছেদ বিন্দুটার নাম দিব ডি, নাম দিলাম ছেদ বিন্দুটা, ডি দ্বারা চিহ্নিত করলাম। এবার আমি কি করব দেখো, তাহলে বিএফ থেকে আমরা লিখেছি, বিএফ থেকে বি এ সমান বি নিই। এর পরবর্তীতে আমরা যে কাজটি করলাম সেটা আমরা লিখি, যে এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে লিখবো আমরা, যথাক্রমে সি ও ডি এর সংগ্রহের জন্য। একে কেন্দ্র করে আমরা সি এর মাপ নিয়েছি, তাহলে সি এর কথা আগে লিখবো। সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে কোথায় এঁকেছি সেটা উল্লেখ করব, যে কোণ এবিসি এর অভ্যন্তরে, কোণ এবিসি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি, দুইটি বৃত্তচাপ আঁকি। তো বৃত্তচাপ দ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করে, বৃত্তচাপ দ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে লিখলাম। তো আমরা এই পর্যন্ত বিবরণও লিখে ফেললাম। এবার দেখো 3 নম্বর ধাপ কি আছে। 3 নম্বর ধাপ আমরা আর ছোট সামান্য একটা ধাপ আছে, সেটি হলো কি, সেটি দেখো, এটি হচ্ছে এই ছেদ বিন্দু দ্বয় যোগ করি, এই ছেদ বিন্দু আর সি বিন্দু যোগ করি আগে। এ আর ডি যোগ করি, আমরা আগে যোগ করবো এ আর ডি, পরে আমরা সি আর ডি যোগ করবো। আচ্ছা, তো দেখো তাহলে এ ও ডি এবং সি ও ডি যোগ করি, তাহলে লিখি এ ও ডি এবং
COD যোগ করি তাহলে দেখো, তাহলে আমাদের এখানে দেখো চতুর্ভুজ কিন্তু আমাদের হয়ে গেছে। কি চতুর্ভুজ হয়েছে দেখো, ABCD, আমাদের ABCD চতুর্ভুজ হয়ে গেছে। তাহলে আমরা শেষে একটা কথা বলে শেষ করব যে তাহলে বা সুতরাং এই কথাটা আমাদের শেষে লিখতে হবে যে তাহলে ABCD উদ্দিষ্ট চতুর্ভুজ। এটা হলো আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ। ABCD আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ। তো দেখো এই সম্পাদ্যগুলো কিন্তু অপেক্ষাকৃত সহজ এবং এগুলো অবশ্যই পরীক্ষায় আসে এবং খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। তো তোমাদের পরীক্ষায় সৃজনশীল আকারে আসবে, তোমাদের ABCD এর পরিবর্তন করে হয়তো XYZ আসবে। তো সেইভাবে তোমরা যদি নিয়মটা জানতে পারো তাহলে তোমাদের পরিবর্তিত পরিস্থিতিতে তোমাদের সমাধান করা তোমাদের পক্ষে কোনো কঠিন হবে না। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর পরবর্তীতে আমাদের আরো আছে আমাদের সম্পাদ্য 2। তো আমরা দেখেছিলাম যে আমরা দেখেছিলাম যে একটি চতুর্ভুজের 4টে বাহু যদি দেওয়া থাকে তাহলে কিভাবে চতুর্ভুজটা আঁকা যায়। তো আমরা দেখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এখন আঁকতে পারবে এবং তোমাদের জন্য এবার আমরা দেখি এর পরবর্তীতে যে সম্পাদ্যটা আছে সেটা আমরা দেখি সেটা আমরা করতে পারি কিনা। তো দেখো এগুলো তোমাদের এগুলো ক্লাসে প্রথম দিকে এগুলো শেষ হয়ে গেছিল। তোমরা এখন সেগুলো যদি আমি একটু স্মরণ করে দিই তোমাদের নিশ্চয়ই এগুলো আবার মনে পড়বে। তোমরা এগুলো চর্চা করবে তাহলে এগুলো তোমাদের আবার স্মরণে আসবে এবং এগুলো তোমাদের পরীক্ষায় আসবে। সেই জন্য তোমরা একটা সম্পাদ্য সেট অবশ্যই থাকে, প্রত্যেক পরীক্ষায় সম্পাদ্য সেট একটা অবশ্যই থাকে। জ্যামিতিক অংশ থেকে, জ্যামিতিক পার্ট থেকে তোমাদের 3টা সেটের প্রশ্ন থাকে। তো একটা সম্পাদ্য সেট থাকে। তো সম্পাদ্য সেটটা তোমরা যদি অনুশীলন করো, খুব কঠিন না, খুবই সহজ আসলে। সম্পাদ্য যে অংশটা আছে তোমরা অনুশীলন করলে তোমরা অবশ্যই এই 10 মার্কের ভিতর 10 মার্ক অবশ্যই তোমরা পেতে পারবে, আমি তোমাদের এটা আশ্বস্ত করতে পারি। তো দেখো এবার আমরা বলছি যে সম্পাদ্য 2 আমরা একটু এটা দেখি আজকে, যেহেতু এগুলো তোমাদের আগেই করানো হয়ে গেছে। তো আমি সেই জন্য 2টা করে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো এখানে দেখো আমাদের দ্বিতীয় যে উপাত্তটা ছিল যে 4টি বাহু এবং একটি কর্ণ, 4টি বাহু একটি কর্ণ। তো কোনো চতুর্ভুজের 4টি বাহু ও একটি কর্ণ, এখানে আমরা দেখব হচ্ছে কর্ণ, 4টি বাহু একটি কর্ণ থাকলে কিভাবে চতুর্ভুজ আঁকা যায় আমরা সেটা এবার দেখব। তো আমরা তো লিখে নিই, আমরা সাধারণ নির্বাচনটা লিখে নিই যে কোনো চতুর্ভুজে 4টি বাহু একটি কর্ণ দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকতে হবে। চতুর্ভুজটি আঁকতে হবে। চতুর্ভুজটি আঁকতে হবে।
তো দেখো আমরা কিভাবে এই চারটে বাহু এবং একটি কর্ণ থাকলে চতুর্ভুজ আঁকা যায় আমরা এখন দেখব। তো আমাদের সে চারটে বাহু যে আগে দেওয়া আছে ঠিক সেরকম চারটে বাহু আমরা নিয়ে নিই। চারটে বাহু আমরা নিয়ে নিই, নিলাম একটা, দুইটা বাহু, তিনটা বাহু, চারটে বাহু নিলাম, আর একটা হচ্ছে কর্ণ। তো কর্ণটা আমরা নিলাম, এইভাবে কর্ণটা নিলাম। তো এইবার আমরা দেখি এবং এবার আমি চিহ্নিত করি এ বি সি ডি, আর কর্ণকে আমরা ই দ্বারা চিহ্নিত করি কর্ণটাকে। তো এখন দেখো আমরা এবার এর পরবর্তী ধাপটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। তো বিশেষ নির্বাচনে আমরা সাধারণ নির্বাচন যে কথাগুলো আছে সেই অনুসারে আমরা যা নিয়েছি সেটা আমরা বিশেষ নির্বাচনে বর্ণনা দিব। যে মনে করি কোনো চতুর্ভুজের, এটা আছে সেই একই লেখা, আগে সম্পাদ্য একে আমরা যেভাবে লিখেছি এটাতেও সেই একই ধরনের লেখা। মনে করি কোনো চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য যতক্ষণে এবিসিডি এবং একটি কর্ণ, এখানে আমরা লিখি কি একটি কর্ণ। এখানে লিখবো আমরা কি একটি কর্ণ। একটি কর্ণ ই দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তো এবার অঙ্কনের বিবরণ কি আছে, সম্পাদ্য একের ধারাবাহিকতা আছে আমাদের এখানে। তো আমরা সেভাবে আঁকি। দেখো আগে আমরা যে কোনো রশ্মি ঠিক সম্পাদ্য এক যেভাবে এঁকেছি, সম্পাদ্য এক যেভাবে এঁকেছি, কিছুটা পার্থক্য আছে। দেখো পরবর্তী যে ধাপটা অঙ্কন বিবরণ, যে কোনো রশ্মি বি থেকে বিসি সমান এই নি। তো এখানে আমরা একটু দেখছি যে এখানটায় কি আছে, এটা একটু ব্যতিক্রম। সেটা হচ্ছে যে কোনো রশ্মি বি। এখানে একটা বিষয় লক্ষ্য করি যে এই বাহু দুইটা খেয়াল করতে হবে যে বাহু দুইটা মাপ কেমন হবে, এটা একটু আগের থেকে আমাদের একটু ধারণা থাকতে হবে যে বাহু দুইটা, চারটে বাহু আছে, এদের মাপটা কেমন হবে। আবার কর্ণ দেওয়া আছে, তো এখানে মাপটা এরকম, এখানে শর্ত আছে যে এ প্লাস বি, যদি এ আর বি বাহুটা যোগ করি সেটা যেন কর্ণের থেকে বড় হয়। কর্ণ যেখানে একটি কর্ণ এইখানে একটু আছে, একটি কর্ণ ই, তাই না, একটি কর্ণের দৈর্ঘ্য এবং একটি কর্ণের দৈর্ঘ্য ই, যেখানে, এখানে শর্ত আছে কিন্তু, যেখানে এ প্লাস বি গ্রেটার দ্যান ই এবং সি প্লাস ডি গ্রেটার দ্যান ই। এই কথাটুক অবশ্যই আমাদের স্মরণে রাখতে হবে যে এই শর্তটা, যে দুইটা বাহু যোগফল যেন কর্ণ থেকে বড় হয়। হ্যাঁ, যেখানে এ প্লাস বি গ্রেটার দ্যান ই এবং সি প্লাস ডি গ্রেটার দ্যান ই, আমাদের চতুর্ভুজটি আঁকতে হবে। এখানে আমাদের দাঁড়ি চতুর্ভুজটি আঁকতে হবে, এই হচ্ছে আমাদের শর্ত। তো এখন দেখো কিভাবে আমরা আঁকবো। প্রথমে আমরা যে কোনো রশ্মি নেব, যে কোনো রশ্মি। এখানে কিন্তু একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হলো আমরা প্রথমেই দেখো, প্রথমে আমরা নেব হচ্ছে যে কোনো রশ্মি নেব, ঠিক আছে। যে কোনো রশ্মি আমরা কি নেব, বিই নিলাম। যে কোনো রশ্মি বিই থেকে আমরা প্রথমে কিন্তু বাহুর মাপ নেব না, প্রথমে আমরা কর্ণের মাপ নেব। দেখো যে কোনো রশ্মি বি থেকে আমরা কর্ণ নিয়েছি ই, তাহলে ই এর মাপ নেব। লক্ষ্য করো, তাহলে যে কোনো রশ্মি বি থেকে আমরা এই ই কর্ণের মাপ নিব। এই যে ই কর্ণের মাপ নিয়ে আমরা কেটে নিলাম হচ্ছে
দাগ পড়ছে না। এই কারণে মাপটা নিয়ে আমরা কেটে নিলাম। যে কোনো রশ্মি বি থেকে বিই, বিডি সমান ই কেটে দিই, বিডি। তাহলে কি লিখবো? যে কোনো রশ্মি বি থেকে বিডি, এইখানে লিখি বিডি, বিডি সমান ই নি। আচ্ছা, এবার আমি এগুলো মুছে দিই। এটা কিছুটা ব্যতিক্রম আছে পরবর্তী ধাপগুলো। যে কোনো রশ্মি বিই থেকে বিডি সমান ই নি। আচ্ছা, এবার দেখো, এবার কি, এবার হচ্ছে বি ও ডি কে কেন্দ্র করে, দেখো বি ও ডি কে কেন্দ্র করে, লক্ষ্য করো আমরা বি এবং ডি কে কেন্দ্র করে আমরা এ ও বি বাহু সমান ব্যাসার্ধ নিই। দেখো, এ বাহুর মাপ নিলাম, নিয়ে এখান থেকে বৃত্তচাপ রাখবো। আচ্ছা, এবার বি বাহুর মাপ নিলাম, বি বাহুর মাপ নিয়ে ডি কে কেন্দ্র করে বৃত্তচাপ রাখবো। দেখো আমাদের ইয়া হয়ে গেছে, জায়গা তো কম আমাদের, আমরা এখানে একটু মুছে দিই। আমরা এখানে একটু মুছে দিই, মুছে দিয়ে আমরা এই পাশে আঁকানোর চেষ্টা করি। এখানে আমাদের উপরে নিচে অনেকটা জায়গার প্রয়োজন হবে, সেই জন্য আমরা এইখানে একটু নিচে এই পাশে চিত্রটা আঁকবো। তো এই জন্য আমরা এইখানে আমরা নিলাম যে কোনো রশ্মি বিই থেকে, যে কোনো রশ্মি বিই থেকে আমরা এর সমান করে আমরা কেটে নেব। দাগ পড়ছে না কেন? যে কোনো রশ্মি বিই থেকে বিডি সমান ই কেটে নিই। এবার কি আছে, এবার হচ্ছে কি, এ বাহুর মাপ নিয়ে আগে এক এক করে বাহু নিয়ে মাপ নিয়ে আমরা কেটে নেব। এবার এ কে বি কে কেন্দ্র করে, এর সমভাজনে ত্রিবৃত্তচাপ এঁকেছি। আবার ডি কে কেন্দ্র করে বি বাহু সমভাজ্য নিয়ে আমরা ওই একই পাশে, কোন পাশে, এটা হচ্ছে বিই এর একই পাশে, বিই এর একই পাশে আমরা আরেকটা বৃত্তচাপ এঁকেছি। আচ্ছা, এইবার দেখি আমরা এই যে বৃত্তচাপ দুইটা ছেদ করেছে, বৃত্তচাপ দুইটা এলোমেলো হয়ে গেল। আচ্ছা, ভালো করে আঁকানোর চেষ্টা করি বি এর মাপ নিয়ে। আচ্ছা, এখানে আমরা ডি কে কেন্দ্র করেছি, ডি কে কেন্দ্র করে, হ্যাঁ এইবার হয়েছে, ডি কে কেন্দ্র করে আমরা বি এর ব্যাসার্ধ নিই, বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ রেখেছি। এবার এই বৃত্তচাপ দ্বয় পরস্পর একটা বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটা আমরা এ দ্বারা চিহ্নিত করলাম। আচ্ছা, এইবার দেখো আমাদের নেওয়া হয়েছে, এই বাহু নেওয়া হয়েছে, বি বাহু, ই কর্ণ নেওয়া হয়েছে, আমাদের আর দুইটা বাহু বাকি রয়েছে। সেই বাহু দুইটা কি কি আমরা লক্ষ্য করি এবং তাদের মাপও আমরা নেব। এবার নিব হচ্ছে সি বাহুর মাপ নেব। দেখো সি বাহুর মাপ নেব, সি বাহুর মাপ নিব, সি বাহুর মাপ নিয়ে এবার কি করবো, ডিওসি এর ব্যাসার্ধ নিয়ে, ডিওসি এর সমান ব্যাসার্ধ নিয়ে বইয়ে যেভাবে আছে ওভাবে আমরা নিব, অথবা আমরা বি কে কেন্দ্র করে সি এর ব্যাসার্ধ নিয়ে আমরা নিতে পারি, তাতে কোনো অসুবিধা নাই। আমরা বি কে কেন্দ্র করে আমরা ডি এর ব্যাসার্ধ নিয়ে, বি কে কেন্দ্র করে ডি এর ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তচাপটা নিব, বইয়ে যেভাবে আছে আমরা সেভাবেই নিই, এটা নিলাম। আর হচ্ছে কি, ডি কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিই, এইভাবে। তো বইয়ে যেভাবে আছে আমরা সেভাবেই নিচ্ছি। এটা
বি কে কেন্দ্র করে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই। তো এই বৃত্তচাপ দ্বয় দেখো তাহলে এখানে দেখলাম কি এখানে এই বৃত্তচাপ দ্বয় একটা বিন্দু ছেদ করেছে, এই ছেদ বিন্দুর নাম আমরা সি দিলাম। তো সি দিলাম। এখন লক্ষ্য করো যে এপাশে বৃত্তচাপ দ্বয় আমি কিভাবে নিয়েছি, বিডি এর যে পাশে এই বিন্দু আছে তার বিপরীত পাশে নিয়েছি। কিন্তু তা আমরা একটু বিবরণটা সেভাবে লিখব যে যে কোনো রশ্মি বি থেকে আমরা লিখেছি যে কোনো রশ্মি বি থেকে বিডি সমান ই নি, এটা আমরা লিখেছিলাম বিডি সমান ই নি। আচ্ছা, এবার বিওডি কে কেন্দ্র করে ওই এক ধাপের সঙ্গে আমরা লিখব বিওডি কে কেন্দ্র করে বিওডি কে কেন্দ্র করে বিডি এর বিওডি কে কেন্দ্র করে আমরা ব্যাসার্ধ নিয়েছি কোনটা সেটা লিখবো আমরা। এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে বিডি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। ডিবি বা বিডি একই কথা। বিডি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় পরস্পর এই বিন্দুতে ছেদ করে। বৃত্তচাপ দ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এই গেল ধাপ 1। এবার ধাপ 2তে আমরা কি লিখেছিলাম, ধাপ 2তে লিখেছিলাম কি আমরা এখানে লিখে দিই, যেহেতু এটা তো আমাদের আঁকানো হয়ে গেছে। আমরা ধাপ 2 লিখেছি। ধাপ 2তে কি লিখেছি যে আবার বিওডি কে কেন্দ্র করে যথাক্রমে কি নিয়েছিলাম হচ্ছে ডি ও সি এর সমান ডি ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে পাশে কোথায় এঁকেছি এটা লিখতে হবে। বিডি এর যে পাশে এ বিন্দু আছে তার যে পাশে বিন্দু তার বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। আরো দুইটি লেখা যায়, আরো দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে, সি বিন্দুতে ছেদ করে। পরস্পর সি বিন্দুতে ছেদ করে। এবার দেখো শেষ যে অংশটি আছে মুছে দিয়ে অংশটুকু এক করে, এরপরে যে অংশটুকু আছে দেখো 3 নম্বর ধাপ। এবার শুধু যোগ করে দিতে হবে এ কমা বি ও ওভাবে না, আমরা এ ও বি লিখি। এ ও বি কমা এ ও ডি কমা বি ও সি এবং সি ও ডি যোগ করি। তাহলে দেখো যোগ করে দিলে কি হয় আমাদের, যোগ করি এ আর বি যোগ করলাম। এবার এ আর ডি যোগ করে দিই।
এ ও ডি যোগ করলাম, এবার বি আর সি যোগ করি, বি ও সি এবং সি ও ডি যোগ করি, এই সি ও ডি যোগ করি। এখন দেখো আমাদের চতুর্ভুজ কিন্তু হয়ে গেছে। তো আমরা কোন বাহুর মাপে আমরা কোন অংশটা নিয়েছি আমরা সেটা কিন্তু লিখে দেব। এই যে এ বি সমানে এ বি ছিল এ বাহুর মাপে, এডি হচ্ছে বি বাহু, বিসি হচ্ছে ডি বাহু, আর সিডি হচ্ছে সি বাহু। তো এইভাবে আমরা যে মাপে যে বৃত্তচাপটি এঁকেছি, যে ব্যাসার্ধ নিয়ে এঁকেছি আমরা সেটি অবশ্যই লিখে দেব। তাহলে আমাদের দেখো আমরা প্রায় শেষ পর্যায়ে যোগ করি। তাহলে দেখো আমাদের চতুর্ভুজ হয়ে গেছে। আমাদের চতুর্ভুজটা তবে কি নাম হয়েছে দেখো, কি নাম দেওয়া যাবে আমার চতুর্ভুজে, এখান থেকে যদি শুরু করি এ বি সি ডি, তাহলে আমরা লিখলাম যে তাহলে এ বি সি ডি ই উদ্দিষ্ট চতুর্ভুজ, তাহলে এভাবে আমাদের সম্পাদ্য 2 আমরা শিখলাম। তো দেখো কখনো কখনো সম্পাদ্যের ক্ষেত্রে যদি প্রমাণ করতে বলে তাহলে প্রমাণ অংশটা এর সঙ্গে লিখতে হবে। তো সাধারণত প্রমাণ অংশটা আসে না সম্পাদ্যের ক্ষেত্রে, এই অঙ্কন বিবরণ পর্যন্তই শেষ। তো শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আজকে আমরা সম্পাদ্য 1 এবং সম্পাদ্য 2 শিখলাম। তো কি শিখলাম আমাদের একটু স্মরণ করার চেষ্টা করি। যে সম্পাদ্য 1 ছিল কি 4টা বাহু এবং একটি কোণ থাকলে কিভাবে চতুর্ভুজ আঁকা যায় আমরা শিখলাম যে 4টি বাহু এবং একটি কোণ থাকলে কিভাবে চতুর্ভুজ আঁকা যায় আমরা শিখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সঙ্গে ছিলে, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এখন আমি তোমাদের একটু বাড়ির কাজ দিতে চাই। তোমরা এই যে সম্পাদ্য 1 এবং সম্পাদ্য 2 এই দুটো শিখলে, এই দুইটাই তোমাদের আমি বাড়ির কাজ হিসেবে দিতে চাই। তোমাদের বাড়ির কাজ সম্পাদ্য 1 ও 2 এই দুইটা তোমরা আঁকবে এবং অঙ্কন বিবরণ দিবে সুন্দর করে। পরবর্তীতে এই প্রতিষ্ঠান খুললে তোমরা বিষয় শিক্ষকের কাছে এই বাড়ির কাজ দুটো জমা দিবে। তোমাদের অবশ্য প্রতিষ্ঠান আরও একটু বন্ধটা দীর্ঘায়িত হয়েছে যে 31 অক্টোবর পর্যন্ত। তো এই বন্ধে তোমরা বাইরে যাবে না, অহেতুক বাইরে যাবে না, স্বাস্থ্যবিধিটা মেনে চলবে। তোমরা বাড়ি বসে আমরা যেসব কাজগুলো আমরা দিয়ে থাকি, বিশেষ করে সরকার যে মহান যে কার্যক্রম শুরু করেছেন, সংসদ টেলিভিশনের মাধ্যমে তোমাদের যে ক্লাসগুলো পরিচালনা করছেন, তোমরা অবশ্যই সে ক্লাসগুলো দেখবে। পাশাপাশি আমরা তোমাদের সাহায্যের জন্য আমরাও তোমাদের জন্য ক্লাসগুলো করছি, এগুলোও তোমরা মনোযোগ সহকারে করবে। দেখবে তোমাদের যে ঘাটতিটা আছে, ঘাটতিটা অনেকাংশে কিন্তু পূরণ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয়, তোমরা এতক্ষণ আমার সঙ্গে ছিলে, তোমাদের আবার ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবার জন্য শুভকামনা রইল। আবার দেখা হবে, সবাইকে ধন্যবাদ।